তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সয়েল মেকানিক্স এর একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে কনসোলিডেশন। ঠিক আছে, কনসোলিডেশন চ্যাপ্টারটিকে আমরা ঠিক আগের মতন করেই পড়বো। মানে প্রথমে আমরা জানবো যে কনসোলিডেশন কি, তারপর কনসোলিডেশন বিভিন্ন যে ফ্যাক্টরস গুলো রয়েছে কনসোলিডেশনকে এফেক্ট করে বা কনসোলিডেশন যার জন্য দায়ী, বা এই রিগার্ডিং যে বিভিন্ন থিওরি রয়েছে, বিভিন্ন ফর্মুলাস রয়েছে, সেইটা নিয়ে পড়াশোনা, এবং তারপরে টেস্ট কি রয়েছে বা কি এইসব নিয়ে পড়াশোনা। তাহলে আমরা কনসোলিডেশনকেও কিন্তু ঠিক আগের মতন করে ওই ক্লাসিফিকেশন করেই পড়াশোনাটা করব। কনসোলিডেশন থেকে প্রত্যেকবার বলতে পারো একটা করে প্রশ্ন, এই বলো, যেই বলো, এসএসসি যেই বলো, আরআরবি যেই বলো, সবতে কিন্তু কনসোলিডেশন থেকে প্রশ্ন কিন্তু আসে। এবং এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে ছোট ছোট কয়েকটা নিউমেরিক্যাল অঙ্কও করাবো, নিউমেরিক্যাল প্রবলেমও করাবো, কেন কি এখান থেকে কিন্তু ছোট ছোট নিউমেরিক্যালও আসে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা একদম ডিরেক্টলি চ্যাপ্টারে ঢুকে যাই। সো আজকে আমরা পড়তে চলেছি কি নতুন চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কনসোলিডেশন। কনসোলিডেশন সম্পর্কে আমি একটা ছোট করে আইডিয়া আমি আগের দিন অর্থাৎ কম্প্যাকশন পড়াতে গিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি সেই জিনিসটা একবার হালকা করে বলে নিই। সেটা হচ্ছে যে আমরা ধরো কোনো একটা মাটির ওপর, ধরো এটা মাটি, ঠিক আছে, এই মাটির ওপর ধরো আমি একটা বিল্ডিং বানাবো। সো বিল্ডিং বানানোর জন্য কি হবে, এই বিল্ডিংটাই মাটির উপর একটা স্ট্রেস দেবে বা একটা লোড দেবে। তো সেই লোডটার জন্য কি হবে, মাটি কিন্তু দেবে যেতে পারে। ধরো এখানে অরিজিনাল পজিশন ছিল, তারপরে ধরো এই জায়গাটুকুটা এরকম করে দেবে গেল, তাহলে মাটি কিন্তু দেবে যেতে পারে। ঠিক আছে, বা বসে যেতে পারে। সেই মাটি যে বসে যায়, সেই মাটি বসে যাওয়াটাকে আমাদেরকে কিন্তু কাউন্ট করতে হবে। কেন কাউন্ট করতে হবে? কারণ কি, যদি ধরো আমি একটা স্ট্রাকচার বানালাম একটা লোডের জন্য, যে ধরো মাটি বসে গেল, তো মাটি বসে যাওয়ার জন্য কি হবে, এই যে যেখানে এই আমার ফাউন্ডেশনটা যেখানে রাখা ছিল মাটির ওপর, সেই মাটিটা ফাউন্ডেশন তলা থেকে নিচে নেমে যাবে। ফাউন্ডেশন তলা থেকে যেই নিচে নেমে যাবে, তাহলে এই ফাউন্ডেশনের উপর একটা এক্সট্রা লোড চলে আসবে। ঠিক আছে, এই লোডটা কি হবে, স্ট্রাকচারের উপর এক্সট্রা একটা লোড দেবে। ঠিক আছে, এবার যদি তোমার স্ট্রাকচার ঠিকঠাক করে ডিজাইন না করা থাকে এই সেটেলমেন্টের জন্য, তাহলে কিন্তু স্ট্রাকচারটা ভেঙে পড়বার সম্ভাবনা কিন্তু, বা স্ট্রাকচারে ফেলিয়ার আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তাহলে বুঝতে পারছো যে আমরা মাটি দেবে যাওয়া পড়ছি কেন? কারণ কি, মাটি দেবে যাওয়া পড়ছে এই কারণে যে আমরা যখন লোড চাপাবো, তখন মাটি যদি দেবে যায় তাহলে একটা এক্সট্রা স্ট্রেস আসে। সেই স্ট্রেসটা যাতে না আসে, বা স্ট্রেসটা কতটা আসতে পারে তার ক্যালকুলেশন আগে করে আমি স্ট্রাকচারটাকে ডিজাইন করবো টু মেক দ্য স্ট্রাকচার সেফ। ক্লিয়ার? নাও এবার এই যে দেবে যাওয়াটা, এই দেবে যাওয়াটা বা সয়েলের বসে যাওয়াটা কি কি কারণের জন্য হয়? তো আমরা আগের দিন আমরা পড়েছিলাম বা আমরা জানি যে এই যে ধরো একটা সয়েল পার্টিকেল, এখানে ধরো একটা সয়েল পার্টিকেল নিয়েছি। ঠিক আছে, তাহলে এই সয়েল পার্টিকেলের এই যে মাঝের জায়গাগুলো কি ভয়েডস, এই ভয়েডস এর মধ্যে দুটো জিনিস থাকতে পারে, এয়ার থাকতে পারে অথবা জল থাকতে পারে। তো কি এই যদি এয়ার থাকে, তাহলে এয়ার হচ্ছে আমাদের কিন্তু কম্প্রেসেবল, কি না কম্প্রেসেবল, এয়ার হচ্ছে কম্প্রেসেবল। কম্প্রেসেবল কথাটা মানে আমি বারবার করে বলেছি, যাকে চাপ দিলে যার ভলিউম পরিবর্তন হয়ে, যার উপর প্রেসার দিলে যার ভলিউম পরিবর্তন হয়, সেটা হচ্ছে কম্প্রেসেবল। আর ওয়াটার কিন্তু কি ইনকম্প্রেসেবল, মানে জলকে যদি তুমি চাপ দাও, তাহলে জলের কিন্তু ভলিউমের পরিবর্তন হবে না। মানে তুমি এদিক দিয়ে চাপ দিলে এদিক দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? মানে চাপ দিলে জলের ভলিউম পরিবর্তন হয়, বাট এয়ারের ভলিউম পরিবর্তন হয়। তাহলে সয়েলের এই যে ফাঁকা জায়গা যেগুলো আছে, তো সয়েল দেবে যাওয়া মানে কি, এই ফাঁকা জায়গার পরিমাণ কমে যাওয়া। ক্লিয়ার? সয়েল দেবে যাওয়া মানে কি, কেন কি সয়েলের কণাগুলো ধরে নিচ্ছি আমরা তাদের ইলাস্টিক প্রপার্টি বা প্লাস্টিক প্রপার্টি যাই থাকুক, সেটাকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি যে সয়েলের কণাগুলো দাবে না, ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সয়েলের ভলিউম কমা মানে বা সয়েল দেবে যাওয়া মানে এই যে ফাঁকা জায়গাগুলোকে কমে যাওয়া বা ফাঁকা জায়গাগুলো বুঝে যাওয়া। তো সেই ফাঁকা জায়গাগুলো বুঝে গেলে দুটো ভাবে বুঝতে পারি। কি না, এক নম্বর হচ্ছে যে এর মধ্যে থেকে যে বাতাস আছে, সে বাতাস বেরিয়ে গেলে হতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে কি, যদি এর মধ্যে জল আছে, যদি জল বেরিয়ে যায়, তাহলে আমরা যদি লিখি যে সয়েল বসে যাওয়াকে, ধরে নাও সয়েল এতটা বসে গেল, তাহলে বসে যাওয়াকে যদি আমি সেটেলমেন্ট বলি, তাহলে আমরা লিখতে পারি যে সেটেলমেন্ট ইকুয়ালস টু, টোটাল সেটেলমেন্ট ইকুয়ালস টু, একটা সেটেলমেন্ট হচ্ছে কি ইনিশিয়াল সেটেলমেন্ট, বা যেটাকে আমরা বারবার ইম্প্যাক্ট লোড দিয়ে যেটা করি সাইডে কম্প্যাকশন, তাহলে কম্প্যাকশনের জন্য একটা সেটেলমেন্ট হবে, প্লাস কি হবে আরেকটা হবে যদি জল বেরিয়ে যাওয়ার জন্য সেটেলমেন্ট হয়। মানে জল এই ফাঁকা জায়গা থেকে জল বেরিয়ে গেলে তো দেবে যাবে বা বসে যাবে, তাহলে জল বেড়ে যাওয়ার জন্য যে সেটেলমেন্টটা হয়
শুধুমাত্র জল বেড়ে যাওয়ার জন্য, সেই সেটেলমেন্টকেই আমরা বলি কনসোলিডেশন বা ফার্স্ট ডিগ্রি কনসোলিডেশন। ফার্স্ট ডিগ্রি কেন বলি? কেন কি এর পরেও আরো দেবে যাওয়ার অন্য কারণও আছে, ঠিক আছে? তার মানে এই ফাঁকা জায়গা গুলো তোমার কমে যাওয়া, সয়েল বসে যাওয়ার কারণ, সেটা ফাঁকা জায়গা কমে যাওয়া দুটো ভাবে হতে পারে। এক হচ্ছে জল বেরিয়ে যাওয়া, একটা হচ্ছে হাওয়া বেরিয়ে যাওয়া। হাওয়া বেরিয়ে যাওয়াটা কম্প্যাকশনের জন্য সেটেলমেন্ট, যেটা আমরা আগের দিন পড়েছি। আর জল বেরিয়ে যাওয়াটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি কনসোলিডেশন। কেন কি এর পরেও তারপরেও কিন্তু সয়েল একটু দাবে কি না, এই সয়েলের যে এই যে তোমার সয়েল কোন, আবার তার চারিদিকে যে একটা খুব লেয়ার থাকে, ওয়াটারের হালকা একটা লেয়ার, সেইগুলোর একটু এদিক ওদিক হওয়ার জন্য কিন্তু সয়েল দেবে যায়। সেটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি বা সেকেন্ডারি কনসোলিডেশন। তাহলে আমরা যদি কনসোলিডেশনকে 1 ডিগ্রি কনসোলিডেশন ধরি, তাহলে সেটেলমেন্ট কম্প্যাকশনের জন্য হচ্ছে প্লাস 1 ডিগ্রি কনসোলিডেশনের জন্য হচ্ছে প্লাস সেকেন্ডারি কনসোলিডেশনের জন্য। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে টোটাল যে সেটেলমেন্ট হয়, সেই সেটেলমেন্টটা 3টে কারণে হতে পারে। একটা হচ্ছে বাতাস বেরিয়ে যাওয়ার জন্য, যেটাকে আমরা কম্প্যাকশন বলি। একটা হচ্ছে জল বেরিয়ে যাওয়ার জন্য, সেটাকে আমরা কনসোলিডেশন বলি, বা বেটার টু সে 1 ডিগ্রি কনসোলিডেশন বা প্রাইমারি কনসোলিডেশন। আর একটা হয় হচ্ছে জল বেরিয়ে যাওয়ার পরেও আরো কিছুটা তোমার সয়েল সেটেল করে, সেটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি সেটেলমেন্ট, সেকেন্ড ডিগ্রি কনসোলিডেশন বা সেকেন্ডারি কনসোলিডেশন। ক্লিয়ার? তাহলে পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেল কেন মাটি দেবে যায়। এই 3টে কারণের জন্য মাটি দেবে যায়। তো আমরা আগের দিন অলরেডি এটা পড়ে নিয়েছি এটার ব্যাপারে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইটা, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি কনসোলিডেশন। সো চ্যাপ্টারটার নাম আমরা কনসোলিডেশন না করে বলতে পারি ফার্স্ট ডিগ্রি কনসোলিডেশন বা প্রাইমারি কনসোলিডেশন। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রাইমারি কনসোলিডেশন গুলো তোমরা বুঝে গেলে, বা 1 ডিগ্রি কনসোলিডেশন গুলো খাপে গেলে, এটা তো কোনোদিন শুনিনি টার্মিনোলজিটা। সো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো আমরা পড়বো ফার্স্ট ডিগ্রি কনসোলিডেশন। ওকে, তো কনসোলিডেশন জিনিসটা হচ্ছে কি করে, এই রিগার্ডিং না টার্জেগি আমরা কি বলি, ফাদার অফ সয়েল। তো টার্জেগি একটা স্প্রিং অ্যানালজি দিয়েছিল। তো স্প্রিং অ্যানালজি দিয়ে তিনি এই যে কনসোলিডেশন বা ফার্স্ট ডিগ্রি কনসোলিডেশন জিনিসটাকে বোঝার বা বোঝানোর চেষ্টা করেছিলেন। কি সেটা যদি আমরা বুঝে যাই, তাহলে আমাদের কনসোলিডেশন সম্পর্কে বোঝাটাও ওইখান থেকেই হয়ে যাবে। তো চলো টার্জেগি কি ধরন করে বুঝিয়েছিল বা তার ব্যাখ্যাটা কি, সেটাকে আমরা একটু দেখে নিই। তিনি বলেছিলেন যে ধরো এরকম একটা লোড বা পিস্টন আছে, পিস্টন না যেখানে লোড রাখা যায়, তার নিচে এরকম আমি একটা স্প্রিং লাগিয়ে দিলাম। ঠিক আছে, ধরো এরকম স্প্রিং লাগিয়ে দিলাম। ওকে, এবার যদি আমি এর উপর লোড দিলাম, ধরো আমি এর উপর একটা লোড দিলাম, ঠিক আছে। এবার এই লোড ধরো সাপোজ টু বি আমি লোড দিলাম, ধরো তোমার হচ্ছে 10 কিলোমিটার লোড দিলাম। তাহলে কি হবে, লোড দেওয়ার সাথে সাথে স্প্রিংটা এরকম করে দেবে যাবে। মানে এখন তোমার হচ্ছে যে বস্তুটা এরকম জায়গায় চলে আসবে, মানে এখান থেকে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, স্প্রিং দিলে দেবে যাবে। ওকে, তো তার মানে কি, এই যে লোড চাপাচ্ছি সেই লোডটা কমপ্লিটলি চলে এলো কোথায়, ট্রান্সফার হয়ে গেল কোথায়, স্প্রিং এ। মানে স্প্রিং পুরো লোডটাকে নিয়ে নিল। এইবার ধরো এই কন্ডিশনটাকে আমি একটু চেঞ্জ করে দিই। কিভাবে চেঞ্জ করব, ধরো এই পুরো সিস্টেমটাকে আমি একটা এরকম জারের মধ্যে ঢুকিয়ে দিলাম। কিসের মধ্যে ঢোকালাম, জারের মধ্যে। একটা এই অবধি ধরনের একটা জার আছে, জারের মধ্যে ঢুকে দিলাম এবং এখানে আমি একটা পাইপ ফিট করে দিলাম। ঠিক আছে, সেই পাইপে আমি এখানে একটা ভাল্ব লাগিয়ে দিলাম। মানে ভাল্বটাকে যদি আমি এবার ভাল্ব লাগিয়ে দিলাম, এবার কি এর মধ্যে আমি সব জল ভরে দিলাম, জল ভরে দিলাম। ক্লিয়ার? এবার কি ভাল্বটা যদি বন্ধ করে দিই তাহলে জল বেরোবে না, যদি ভাল্বটা খুলে দিই তাহলে জল বেরিয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? সো এরকম আমরা একটা সার্জেকে এরকম একটা এক্সপেরিমেন্ট মডিউল নিল। এবার তোমরা বলে যে দাদা এরকম কেন মডেলের সাথে কি বোঝাচ্ছে? এটার সাথে এটা বোঝাচ্ছে যে ধরে নাও এই যে স্প্রিং, যেটা এই স্প্রিংটা হচ্ছে সয়েলের যে কণা, সেটা হচ্ছে স্প্রিংটা। এই যে জল, এই জলটা হচ্ছে কি, জলটা হচ্ছে সয়েলের যে ফাঁকা জায়গা তার মধ্যে যে জল রয়েছে সেই জলটা। তার মানে সয়েলের ভয়েডের মধ্যে যে ওয়াটারটা রয়েছে সেই ওয়াটারটা হচ্ছে এই জলটা। ক্লিয়ার? আচ্ছা, এই যে পাশ দিয়ে আমরা এই যে 3 দিক দিয়ে এরকম করে ঘিরে দিয়েছি, ঠিক আছে, বুঝতে পারছি, বা দুদিক দিয়ে ঘিরে দিয়েছি, এটাকে আমরা এই যে দুদিক দিয়ে ঘিরে, এটাকে আমরা বলি কি কনফাইন্ড।
কনফাইন মানে আমরা ধরে রেখেছি, কনফাইন করে রাখা মানে কি ধরে রাখা, ঠিক আছে, চারদিক দিয়ে ধরে রাখা। সো এরকম একটা কনফাইন্ড সয়েল যদি হয়, মানে পুরো ব্যাপারটাকে ধরো আমরা যে সয়েল মাটিতে আমরা যেটা পাই অ্যাকচুয়ালি ফিল্ডে, সেই সয়েলেরই একটা রিপ্রেজেন্টেশন মডেল। ক্লিয়ার? এটা একটা মডেল যে এইভাবে সয়েল ওখানে কাজ করছে, ঠিক আছে। এবার কি, এবার ব্যাপার হচ্ছে যেহেতু আমরা এখানে জল ভরলাম কেন, কেন কি আমরা জল সয়েলের মধ্যে বাতাসকে আমরা কম্প্যাকশনে আগেই বার করে দিয়েছি, এবার শুধু রয়েছে সয়েল ভয়েডস এর মধ্যে শুধু জল। এবার জলকে যখন আমি বার করব তখনই হবে কনসোলিডেশন, মানে যতটা জল বেরোবে মাটি ততটা দাববে। কেন কি জল কিন্তু ইনকম্প্রেসিবল। ক্লিয়ার? তার মানে যদি লোড চাপাও তাহলে জল লোডটা নেয়, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। চলো কিভাবে দেখি। এবার এটা আমার বন্ধ, এবার আমি এখানে লোড চাপালাম, 10 কিলোমিটার লোড চাপানো ছিল, তাহলে 10 কিলোমিটার লোড স্প্রিং নিয়েছিল আগে। এবার কি করলাম, আমি এটার মধ্যে পুরো জল ভরে দিলাম, 10 কিলোমিটার লোড চাপানো হয়ে গেছে, জল ভরে দিলাম, পুরো জল ভরে দেওয়ার পর এইটাকে আমি পাম্পটাকে আমি বন্ধ করে দিলাম, মানে ভালভটাকে আমি বন্ধ করে দিলাম, মানে জল এখান থেকে আর বেরোতে পারবে না। এবার এই কন্ডিশনে করলাম কি, আমি এখানে আরো 2 নিউটন লোড চাপালাম, 2 কিলোমিটার আমি আরো লোড চাপালাম, ঠিক আছে। এবার এই 2 কিলোমিটার লোড যেই এলো, এবারে 2 কিলোমিটার লোডটা কে নেবে ভালো করে বোঝো। এখানে কি জল কম্প্রেসেবল হয় না, মানে জলকে যদি চাপো তাহলে জল কিন্তু তার ভলিউম চেঞ্জ করবে না। আচ্ছা, যদি জল ভলিউম চেঞ্জ না করে তাহলে যেহেতু এটা স্প্রিং আছে, তাহলে যে স্প্রিং এর ওপর যদি আমি লোড চাপাই তাহলে কি করে, স্প্রিং দেবে যায়, ঠিক আছে। কিন্তু জল যেহেতু ভলিউম চেঞ্জ করছে না, আর এটা আমার একটা কনফাইন্ড একটা জায়গা, তাহলে কি হবে, সমস্ত লোডটা তো স্প্রিং নিতে পারবে না। যে 2 কিলোমিটার এক্সট্রা লোডটা নিলাম স্প্রিং নিতে পারবে না, স্প্রিং লোড নিলেও দেবে যাবে। এবার যেহেতু কি জল আছে, জল তো দাবতে দিচ্ছে না, পুরো সিস্টেমটাকে জল ধরে রয়েছে, ফলে স্প্রিং কিন্তু আর এক্সট্রা লোডটা নিতে পারলো না। তাহলে এক্সট্রা লোডটা কে নিল, ডেফিনেটলি কাম টু ওয়াটার। তাহলে এক্সট্রা লোডটা নিল হচ্ছে ওয়াটার। ক্লিয়ার? এক্সট্রা লোডটা জল নিয়ে নিল। এবার কি, এবার যদি ধরো আমি এখান থেকে আস্তে আস্তে করে আমি ধরো খোলা স্টার্ট করলাম, ভালভটাকে খুব অল্প অল্প করে খোলা স্টার্ট করলাম, তাহলে আমি যদি এটাকে ম্যাথামেটিক্যালি লিখি, ম্যাথামেটিক্যালি লিখলে কিরকম ব্যাপারটা দাঁড়াবে, যে প্রথমে যে টোটাল স্ট্রেস, আমরা তো টোটাল স্ট্রেস বলছি বা টোটাল স্ট্রেস, সেই টোটাল স্ট্রেসটা কে নিচ্ছিল 10 কিলো নিউটন প্লাস 2 কিলো নিউটন, তাই তো 10 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার টোটাল আমরা স্ট্রেস দিয়েছি। এই 10 কিলোমিটার নিয়েছিল কে, স্প্রিং নিয়েছিল, স্প্রিং মানে আমরা সয়েল। আর এই 2 কিলোমিটার যে এক্সট্রা লোড চাপালাম, যেহেতু স্প্রিং নিতে পারলো না, কারণ স্প্রিংকে নিতে গেলে স্প্রিংকে দেবে যেতে হবে, কিন্তু যেহেতু এটা ইনকম্প্রেসিবল, বুঝতে পারছো, জলকে তো ভলিউম চেঞ্জ করতে পারছি না আমি, তাহলে এক্সট্রা লোডটা কে নিয়ে নিল, জল নিয়ে নিল, তাহলে এটা নিল হচ্ছে ওয়াটার। ক্লিয়ার? এটা কি বদ্ধ অবস্থায়। এবার যখন আমি আস্তে 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 জলটা খোলা স্টার্ট করব, যেই জল খোলা স্টার্ট করবো কি চাপের ফলে জল বেরিয়ে যাবে, যেই জল বেরিয়ে যাবে তাহলে কি হবে, স্প্রিং কিন্তু দেবে যেতে পারছে, সুযোগ পেয়ে গেল স্প্রিং দেবে যাওয়ার। তো স্প্রিং যেই দেবে যাওয়ার সুযোগ পেয়ে গেল আর এক্সট্রা চাপে জল বেরিয়ে গেল, ফলে কি জল কিন্তু আস্তে আস্তে ওর উপর যে স্ট্রেসটা ছিল সেটা কিন্তু রিলিজ করে দিতে স্টার্ট করবে, এবং সেই স্ট্রেসটা কোথায় ট্রান্সফার হয়ে গেল, এই স্প্রিং এর মধ্যে। তাহলে কি যেই আমরা জল আস্তে আস্তে খুলতে স্টার্ট করলাম, তখন কিন্তু কি হবে, এই 10টা আস্তে আস্তে বাড়তে শুরু করবে আর এই 2টা আস্তে আস্তে কমতে শুরু করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারটা কি, এবার ধরো এরকম হলো যে আমি পুরো খুলে দিলাম, জলটাই ফুল খুলে দিলাম এবং পুরো জলটাকে বেরিয়ে যেতে দিলাম, তাহলে কি হবে, এই 12 কিলোমিটার লোডের জন্য স্প্রিংটা কিন্তু পুরোটা দেবে যাবে, ঠিক আছে, জল কোনো লোড নেবে না, কেন কি ও জল লো আসছে, ও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো লাস্ট স্টেজে কি হবে, যখন আমরা পুরো জলটা খুলে দেবো, মানে পুরো জলটা বেরিয়ে গেল এই লোডের জন্য, তখন কি হবে, এটাই 12 কিলো নিউটন হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আশা করি ব্যাপারটা তোমাদেরকে পুরো বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি কনসলিডেশনের রিপ্রেজেন্টেশন। কনসলিডেশন এইভাবেই সয়েলে হয়। কি কি ব্যাপারটা কি, এই যে এখানে তোমার 10 কিলোমিটার লোড, এটা হচ্ছে ইনিশিয়াল স্ট্রেস, এটাকে আমরা বলি ইনিশিয়াল স্ট্রেস, ঠিক আছে। আর তারপরে বদ্ধ অবস্থায় যে আরো এক্সট্রা 2 কিলোমিটার লোড চাপালাম, সেটাকে আমরা বলি এক্সেস পোর ওয়াটার। কি, এক্সেস পোর ওয়াটার।
এক্সেস পোর ওয়াটার। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো সয়েলের ওপর ধরো আমরা লোড চাপালাম, সেই লোডটা দুটো পার্টে ভাগ হয়ে যায়। একটা পার্ট সয়েল নিজে নেয়, ঠিক আছে, আর আরেকটা পার্ট নেই সয়েলের মধ্যে থাকা জল। এটা কখন জলটা সেই লোডটা নেবে? যখন জলটা কোনো দিক দিয়ে বেরোতে পারছে না, তখনই কিন্তু জলটা লোড নেবে। আমরা দেখলাম এক্সপেরিমেন্টটা, ঠিক আছে। সো এই জন্য আমরা করি কি, টোটাল যে স্ট্রেস সেটাকে আমরা দুটো পার্টে লিখি। যদি ধরে নিচ্ছি যে জল বেরোচ্ছে না, তাহলে কি সিগমা এফেক্টিভ স্ট্রেস, যেটা শুধুমাত্র সয়েল নেয় সেটাকে আমরা বলি এফেক্টিভ স্ট্রেস, আর যেটা জল নেয় সেটাকে আমরা বলি পোর ওয়াটার প্রেশার। ক্লিয়ার? যেটা জল নেয় সেটাকে আমরা বলি পোর ওয়াটার প্রেশার। তাহলে টোটাল আমরা যে লোড চাপাই সেটা দুটো পার্টে ভাগ হয়ে যায়, একটা পার্ট সয়েল নাই, একটা পার্ট জল নাই। কোন কন্ডিশনে? না যখন জল বেরোতে পারছে না, ঠিক আছে। তাহলে টোটাল, এটাকে আমরা বলি টোটাল স্ট্রেস, এটাকে বলি এফেক্টিভ স্ট্রেস, আর এটাকে বলি পোর ওয়াটার প্রেশার। এটা আমরা সয়েল ওয়াটার আরেকবার পড়ে নেব, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে এক্সেস পোর ওয়াটার প্রেশার, তাহলে কি হলো, যখন আমরা খুলে দিলাম তখন আস্তে আস্তে এই পোর ওয়াটার প্রেশারটা কমতে শুরু করলো। তাহলে এবং একটা ওই লোডটার জন্য যখন সমস্ত জল বেরিয়ে গেল মানে কি, সয়েল দেবে গেল, মানে স্প্রিং দেবে গেল, ওই লোডের জন্য যতটা দাবা সম্ভব সেটা দেবে গেল। সো দেবে যাওয়া মানে কি, আমার কনসোলিডেশন হয়ে গেল। কেন কনসোলিডেশন আমরা কি বলছিলাম, যে চাপ দেবো সেই চাপের জন্য জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে যাওয়া মানে কি, সয়েল দেবে যাবে, স্প্রিং দেবে গেল। সো at the stage of consolidation, at the stage of complete consolidation, complete তো হয় না, মোটামুটি কমপ্লিট ধরে নিচ্ছি, কমপ্লিট কনসোলিডেশনের ক্ষেত্রে কি হলো, ফর এ পার্টিকুলার লোড, কেন কি পার্টিকুলার লোড কেন বললাম, কেন কি এখানে দুই জায়গায় যদি আরো 2 নিউটন চালিয়ে দিই তাহলে কিন্তু আবার জল বেরোবে, আবার স্প্রিং দাববে। সো কোন একটা পার্টিকুলার লোডের জন্য কি হচ্ছে, যখন কনসোলিডেশন তোমার হয়ে যায় তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এই যে এক্সেস পোর ওয়াটার প্রেশার এটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে টোটাল স্ট্রেস তখন কিন্তু শুধুমাত্র আমার এফেক্টিভ স্ট্রেস থাকবে এবং পোর ওয়াটার প্রেশার কিন্তু ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে, বা টার্জিগি এটাই তার মডেল দিয়ে বলবার চেষ্টা করলো। ক্লিয়ার? আশা করি এখানে আর কোনো সমস্যা নেই। এবার এখান থেকে আমরা একটা জিনিস মানে খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছি যে কনসোলিডেশনের সাথে এই এফেক্টিভ স্ট্রেসের একটা সম্পর্ক আছে, তাই তো? এই স্ট্রেসের একটা দেখতে পাচ্ছি ডিরেক্টলি একটা সম্পর্ক আছে। ওকে, আর যেহেতু ভলিউম কমছে, যেহেতু আমাদের কি ভলিউম কমছে, বা বলতে পারি যে দেবে যাচ্ছে সয়েল, ওকে, তার মানে অবশ্যই ভলিউম কমা মানে কি সয়েলের কোন প্যারামিটার ভলিউমকে রিপ্রেজেন্ট করে? অবশ্যই ভয়েড রেশিও আমরা পড়েছি। তার মানে ভলিউম যেহেতু কমছে এবং এফেক্টিভ স্ট্রেসেরও বাড়া কমা হচ্ছে, সো এফেক্টিভ স্ট্রেসের সাথে কিন্তু ভয়েড রেশিওর কিন্তু একটা রিলেশন আমরা পাচ্ছি। বুঝতে পারছো? ভলিউম কমার সাথে ইফেক্টিভ স্ট্রেসের আমরা রিলেশন পাচ্ছি, সো একটা রিলেশন পাচ্ছি। সো আমরা কনসোলিডেশনকে কিন্তু যে রিপ্রেজেন্ট করি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলো বা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, সেক্ষেত্রে কিন্তু এই এফেক্টিভ স্ট্রেস এবং তোমার এই ভয়েড রেশিওর রিলেশনকে কিন্তু আমরা ভীষণভাবে প্রাধান্য দিই। ক্লিয়ার? তো চলো আমরা সেরকম একটা জিনিস দেখি কিরকম হয় রিলেশন। তো ধরে নিচ্ছি একটা সয়েল আছে, সয়েলের আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি। আমরা এদিকে ভয়েড রেশিওকে প্লট করলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করলাম কাকে, না এফেক্টিভ স্ট্রেসকে বা সিগমা ড্যাশকে। ক্লিয়ার? এদিক বরাবর আমরা এফেক্টিভ স্ট্রেসকে প্লট করলাম, এদিক বরাবর ই কে প্লট করলাম। এবার কি আমরা লোড দিলাম, যেটা দেখলাম আগে, লোড দিলাম, তাহলে কি হবে, আস্তে আস্তে ভয়েড রেশিও কমবে, মানে জল বেরিয়ে যাবে, আর কি ভয়েডস কমবে, অর্থাৎ ভয়েড রেশিও কমবে। তার মানে স্ট্রেস যদি আমরা বাড়াই তাহলে ভয়েড রেশিও কমবে। তাহলে ধরে নিচ্ছি প্রথমে আমাদের এরকম একটা ভয়েড রেশিও ছিল, তাহলে এই যে প্লটটা যদি করি তাহলে আমরা প্লটের যে কার্ভটা পাবো সেটা পাই হচ্ছে এরকম, অর্থাৎ কি না কনকেভ মানে হচ্ছে অবতল, ঠিক আছে। তার মানে একটা অবতল একটা কার্ভ পাবো, এরকম একটা কার্ভ পাবো যেটা হচ্ছে কনকেভ কার্ভ। ক্লিয়ার? এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে যদি আমরা যখন কোনো একটা সয়েলকে যখন আমরা স্ট্রেস দিচ্ছি তখন তার ভয়েড রেশিও আস্তে আস্তে কমছে, মানে এদিকে আমরা স্ট্রেসকে বাড়াচ্ছি, এদিকে বাড়ছে, বাড়ছে স্ট্রেস, আর ভয়েড রেশিও কিন্তু কমছে।
তার মানে যদি এখানে ভয়েড রেশিও, যদি প্রথমের ভয়েড রেশিও যদি E0 হয়, আর ধরে নিচ্ছি আমাদের এখানের ভয়েড রেশিও হচ্ছে E1, ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের স্ট্রেস কত ছিল? স্ট্রেস ছিল সিগমা 0, এখন আমাদের স্ট্রেস হলো কত? সিগমা 1। তাহলে সিগমা বাড়লো আর ভয়েড রেশিও কমলো। এইবার এই যে পার্টিকুলার যে কেসটা, এই পার্টিকুলার কেসটা কিন্তু একটা পার্টিকুলার সয়েলের জন্য হয়। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো এই কার্ভটা তখনই পেতে পারি যখন সয়েলটা হয় কি না নরমালি কনসোলিডেটেড সয়েল। নরমালি কনসোলিডেটেড সয়েল, তার মানে আমরা একটা নতুন টার্মিনোলজি পাচ্ছি, নরমালি কনসোলিডেটেড সয়েল, এবং আরেকটা টার্মিনোলজি পাই, সেটাকে বলি আমরা প্রি কনসোলিডেটেড সয়েল, ঠিক আছে, বা ওভার কনসোলিডেটেড সয়েল। জিনিস দুটো কি? জিনিস দুটো হচ্ছে এটাই যে নরমালি কনসোলিডেটেড সয়েল বলতে আমরা বোঝাই, এখানে আমি লিখছি ওপরে, তাহলে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নরমাল কনসোলিডেটেড সয়েল আমি NCSD বলছি। নরমাল কনসোলিডেটেড সয়েল মানে এরকম একটা সয়েল যে সয়েলে আজকে যে তুমি তার উপর যে লোড দিয়েছো, সেই লোডটা ও জীবনে আগে কোনোদিনও অত মাপের লোড পায়নি। যদি এরকম লোড তুমি সয়েলের উপর চাপাও, তাহলে সেই সয়েলটার মধ্যে যে কনসোলিডেশনটা হবে সেটাকে বলবো আমরা নরমাল কনসোলিডেশন। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো একটা ছেলে, ঠিক আছে, একটা ছেলে কোনোদিনও আজ অব্দি কোনোদিনও 5টা রসগোল্লা খায়নি, সাপোজ টু বি, ঠিক আছে, তাহলে ধরো সে আজকের ডেটে 5টা রসগোল্লা খেলো, তার মানে তার আজ অব্দি হাইয়েস্ট খাওয়া রসগোল্লার পরিমাণ কত হলো? 5। তাহলে আজকে যদি তুমি 5টা রসগোল্লা ছেলেটাকে খাওয়াও, তাহলে সে প্রথমবারের জন্য 5টা রসগোল্লা খেললো। তাহলে 5টা রসগোল্লা খাওয়ার পর তার যে কন্ডিশন হবে সেটাকে আমরা বলবো যে নরমাল কনসোলিডেটেড সয়েল বা নরমাল কনসোলিডেটেড সেই ছেলেটা। তার মানে কি? মানে হচ্ছে ধরো এই একটা মাটি, এই মাটির ওপর আজকে তুমি একটা বিল্ডিং করলে, ধরো বিল্ডিং এর ধরো লোড ধরো 1000 কিলোনিউটন। এই মাটিটা আগে কোনোদিনও মাটিটার উপর বিল্ডিং কনস্ট্রাক্ট হয়নি, ফলে এই মাটির উপর আগে কোনোদিনও 1000 কিলোমিটার লোড আসেনি। তাহলে আজকে প্রথম এই মাটির উপর 1000 কিলোমিটার লোড এলো, তাহলে 1000 কিলোমিটার লোড আসার জন্য কি মাটিটা দেবে যাবে? তাহলে এই যে দেবে গেল মাটিটা, এটাকে আমরা বলি নরমাল কনসোলিডেশন অফ সয়েল। অর্থাৎ নরমাল কনসোলিডেশন অফ সয়েল মানে কি? প্রেজেন্ট যে লোডটা ওর উপর দেওয়া হবে, সেটা কি? সেটা আগে কোনোদিনও ও পায়নি। তার মানে কি? প্রেজেন্ট লোডটা কিন্তু হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম অর ইকুয়ালস টু কি আগের কখনো ম্যাক্সিমাম লোড। বোঝা গেল? ম্যাক্সিমাম লোডের ইকুয়ালস হবে অথবা গ্রেটার, মানে প্রেজেন্ট কন্ডিশনে ম্যাক্সিমাম লোড সে পেয়েছে, আমি গ্রেটার না করে ইকুয়ালস করে দিচ্ছি, ঠিক আছে, তার মানে ও ম্যাক্সিমাম লোড পেয়েছে প্রেজেন্ট কন্ডিশন, এর আগে ওই লোড কোনোদিন আগে পায়নি। ক্লিয়ার? আর প্রি কনসোলিডেটেড মানে কি? প্রি কনসোলিডেটেড সয়েল মানে কি? মানে জাস্ট এর উল্টোটা, অর্থাৎ এর আগে এর চেয়ে বেশি লোড কখনো নিয়েছিল। ধরো এখানে আগে 10 তলা বিল্ডিং ছিল, এখন তুমি ভেঙে, আগে 10 তলা বিল্ডিং যখন ছিল তখন তোমার ধরো 2000 কিলোমিটার লোড আসতো, তখন 2000 কিলোমিটার লোড আসতো, ঠিক আছে, আগে তখন 10 তলা বিল্ডিং ছিল 2000 কিলোমিটার লোড আসতো। এবার তুমি 10 তলা বিল্ডিং ভেঙে তুমি 5 তলা বিল্ডিং করলে, 10 তলা বিল্ডিং ভেঙে 5 তলা বিল্ডিং করলে, তাহলে কি এই 5 তলা বিল্ডিং এর লোড 1000 কিলোনিউটন, তো 1000 কিলোনিউটন লোডে ও কি বলবে যে না আমি এর চেয়ে বেশি লোড আগে অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এই সময় মানে আগের চেয়ে কম লোড এখন পাওয়ার পর যে কনসোলিডেশনটা হবে সেটাকে আমরা বলি প্রি কনসোলিডেশন বা ওভার কনসোলিডেশন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো একটা ছেলে ধরো 10টা হাতে বাড়ি খায় কোনো টিচারের কাছে, ঠিক আছে, হাত পেতে যে বাড়ি হতো সে বাড়ি খায়। সো এখন যদি কোনো স্যার তাকে 5টা বাড়ি মারে, তাহলে আই ডোন্ট কেয়ার, আমি তো 10টা খাওয়া মারো, এই 5টাতে আমার কিচ্ছু হবে, ঠিক আছে। সো ওভার কনসোলিডেশন বা প্রি কথাটা মানে বুঝতে পারছো, প্রি মানে আগে ও কনসোলিডেটেড হয়ে গেছে ওই লোডে, ওর চেয়ে বেশি লোডে। ক্লিয়ার? আর নর্মাল কনসোলিডেশন মানে কি এখনই এসে নর্মালি হচ্ছে, মানে আগে কখনো আগে ওই লোড দিয়ে হয়নি। আশা করি প্রি কনসোলিডেশন এবং নর্মালি কনসোলিডেশনের করতে আর কোনো প্রবলেম বা কনফিউশন তোমাদের হবে না। এবার চলে আসে আমাদের এইখানে, এই যে কনকেভ কার্ভটা যেটা হলো, এটা কিন্তু নর্মালি কনসোলিডেশন সয়েলের জন্য, এলসিএস এর জন্য।
মাথায় রেখো, এটা হচ্ছে নর্মালি কনসোলিডেটেড সয়েলের জন্য। ওকে, এবার ধরো ধরো কি হলো, তুমি এখানে এসে ওকে স্ট্রেসটা রিলিজ করে দেবে। তুমি স্ট্রেস বাড়ালে 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 এত পর্যন্ত বাড়ালে, এবার যদি 12 কিলোমিটার লোড চালাবে, লোডটা আমি তুলে নিলাম, মানে তুমি স্ট্রেস রিলিজ করে দেবে। তাহলে কি হবে, সয়েলের আবার একটু ভলিউম বেড়ে যাবে, তাই হবে তো। তো সয়েলটা ধরো ভলিউমটা বেড়ে 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 এরকম এরকম ভলিউম বাড়বে, কিন্তু কখনোই সে আর আগের ভলিউমে চলে যাবে না। সয়েলের ভলিউম বাড়বে, লোডটা ছেড়ে দেওয়ার পর ওর আগের মানে ভলিউম বাড়বে, তার মানে এই নয় যে সে আবার আগের পুনরায় মানে এই ভয়েড রেশিওতে কোনোদিনই চলে যেতে পারবে না। মানে ওর মধ্যে অলরেডি একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে। ক্লিয়ার? সো এইখানে আসবে, এবার এলো এরপরে যদি তুমি আবার এর উপর লোড দেওয়া স্টার্ট করো, তখন কি হবে, আবার যদি এর উপর লোড দেওয়া স্টার্ট করো, তখন গ্রাফটা হবে এইরকম। ঠিক আছে, এই যে এরকম ধরো আমি এইটাকে সরিয়ে দিলাম, প্রি কনসোলিডেশনের নর্মালি কনসোলিডেশনের কেসটা দিয়ে সরিয়ে দিলাম। তার মানে কি, ধরে নাও এখন আমার অলরেডি নর্মালি কনসোলিডেশন হয়ে গেছে, মানে এমন একটা মাটির উপর আমি লোড চাপাচ্ছি যেটা অলরেডি আগে ও কনসোলিডেটেড হয়ে গেছে। তাহলে এবার আমি রিকনসোলিডেশন করছি এবং তার চেয়ে কম লোডে করছি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে ওর যে কার্ভের যে প্যাটার্ন হবে সেটা এরকম, অর্থাৎ কনভেক্স হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি না, প্রি কনসোলিডেটেড সয়েল বা ওভার কনসোলিডেটেড সয়েল। ঠিক আছে, তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এফেক্টিভ স্ট্রেসের সাথে যদি আমরা গ্রাফিক্যাল প্লট করি, আর যদি সেটা ওভার কনসোলিডেটেড সয়েল হয়, তাহলে সেই গ্রাফের প্যাটার্ন কি হবে, তুমি বলে দেবে ইট উইল বি কনভেক্স। ঠিক আছে, আবার যদি বলে যে তোমার ওভার কনসোলিডেটেড সয়েল না, যে এনসিএস হয় মানে নর্মাল কনসোলিডেটেড সয়েল হয়, তাহলে হবে এটা কনভেক্স, সরি কনভেক্স। ব্যাপারটা বুঝে গেছে, উত্তলের অবতল হবে গ্রাফের প্যাটার্ন। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে যখনই আমরা গ্রাফ করি, যখনই কোনো একটা গ্রাফ করি, তখন আমরা কি করি, এই গ্রাফের যে নতি কোনটা, নতিটাকে আমরা বার করে নিই। নতিটা দিয়ে বার করে কি করি, নতি দিয়ে আমরা অনেক কিছু রিপ্রেজেন্ট করি। যেমন আমরা লিকুইড লিমিট যখন বার করেছিলাম, তখন সেইটারও আমরা নতি বার করে সেটাকে আমরা ফ্লো ইন্ডেক্স নাম দিয়েছিলাম। ঠিক আছে, সবকিছু আমরা একটা নতি বার করি। তাহলে এই কার্ভটারও আমাদের একটা নতি বার করতে হবে। তো চলো নতিটা বার করে নিই। তো নতিটা কি না, ওয়াই এর পার্থক্য বাই স্ট্রেসের এক্স এর পার্থক্য। তাহলে ওয়াই এর পার্থক্য মানে কি, ওয়াই এর পার্থক্য মানে হচ্ছে E0 ছিল প্রথমে, তারপরে হলো E1। ক্লিয়ার? ডিভাইডেড বাই কি, এক্স এর পার্থক্য কি, প্রথমে ছিল সিগমা 0, তারপর হলো সিগমা 1। ক্লিয়ার? এবার দেখো সিগমা 0 বড় না সিগমা 1 বড়, এখান থেকে দেখতে পাচ্ছি যে E0 বড় -1, তাহলে এটা পজিটিভ হবে। কিন্তু এখানে কোনটা বড়, সিগমা 0 বড় না সিগমা 1 বড়? অবশ্যই এদিকে স্ট্রেস বেড়েছে, কারণ সিগমা 1 বড় হবে। ঠিক আছে, তাহলে এই মানটা কিন্তু নেগেটিভ হবে। সো আমরা যদি নেগেটিভকে অ্যাভয়েড করি, আমাদের পার্থক্যের দরকার তো। হ্যাঁ, নতি তো যেহেতু একটা রেশিও, তো ফলে আমাদের পার্থক্য নেই আসল গল্প। সেই জন্য আমি এটাকে সিগমা 1 কে আগে লিখছি, সিগমা 0 তে পরে লিখছি, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, কারণ আমাদের পার্থক্যটা দরকার। 10 - 5 করো বা 5 - 10 করো, যাই করো না কেন, বেসিক্যালি 5ই বেরোবে, মানে আমার মানটা দরকার। সো এইটা হচ্ছে নতি। তো এই নতিকে লিখি আমরা একটা টার্মিনোলজি দিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে এভি। এই এভি কে বলি আমরা কি, কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, ঠিক আছে, বা কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, তাই বল। কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন না, কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন আলাদা জিনিস। ওকে, তাহলে আমরা এই এভি কে বলি কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। সো এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে আমাদের যে কনসোলিডেশন চ্যাপ্টার থেকে খুব কি হয়, ছোট ছোট ফর্মুলা বেসড কোয়েশ্চেন হয়, আর এই গ্রাফের প্যাটার্ন কিরকম হবে এইখান থেকে প্রশ্ন হয়। 3টে জায়গা থেকে তোমার কনসোলিডেশন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। এক হচ্ছে গ্রাফের প্যাটার্ন গুলো থেকে প্রশ্ন হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হয়, এই যে টার্মিনোলজি গুলো দিয়ে তাদের মধ্যে সম্পর্ক দিয়ে একটা প্রশ্ন হয়। আর একটা হয় টাইম ফ্যাক্টর,
মানে কনসোলিডেশন তো টাইমের উপর ডিপেন্ড করে, সেটার সাথে একটা রিলেশনে একটা তোমার প্রশ্ন হয়। তাহলে আমরা প্রথম একটা টার্মিনোলজি পেলাম, সেটা হচ্ছে এভি। এভি তাহলে আমরা এভিকে কি বলতে পারি? ডেল ই বাই কি ডেল সিগমা। ডেল মানে কি পরিবর্তন, মানে কতটা তোমার হচ্ছে ভয়েড রেশিওর পরিবর্তন হলো ডিভাইডেড বাই কতটা আমাদের এফেক্টিভ স্ট্রেসের পরিবর্তন হলো। সো দুটোর যে রেশিও সেটাই হচ্ছে আমাদের এভি, অর্থাৎ কিউভি হয়ে গেছে দেখতে, এটা এভি মানে কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, তাহলে এবার আমাদের যখনই একটা জিনিস আমরা নতুন টার্মিনোলজি আবিষ্কার করি বা বার করি, তখন তার আমাদের কি দরকার পড়ে? এখান থেকে আর একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন হয়, সেটা হচ্ছে ইউনিট কত, ইউনিট কত হবে। সো চলো ইউনিট আমরা সবসময় কি করে মনে রাখি না মুখস্থ রাখি না, আমরা সবসময় বার করে নিই। সো ই মানে কি? ই মানে হচ্ছে ভিভি বাই ভিএস, তাই তো? তাহলে উপরেও ভলিউম নিচেও ভলিউম, তাহলে ই এর কি কোনো ডাইমেনশন হয়? নো, ই এর কোনো ডাইমেনশন হয় না। তাহলে কি এখানে আর পর, তাহলে এটা ডাইমেনশন নেই, ই এর ডাইমেনশন নেই, ই এর ডাইমেনশন নেই। ক্লিয়ার? এবার পড়ে থাকলো কি সিগমা। সিগমা মানে কি? স্ট্রেস। স্ট্রেস মানে কি হয়? কিলো নিউটন পার মিটার স্কয়ার। স্ট্রেস মানে তো প্রেসারের ইউনিট যদি আমরা এসআই পদ্ধতিতে লিখি। সো এটা তাহলে এখানে এর নিউটন, এর ইউনিট থাকবে কিলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এভির ইউনিট কি দাঁড়াবে? জাস্ট উল্টো হয়ে যাবে, মানে মিটার স্কয়ার পার কিলো নিউটন। বুঝে গেছো? এইভাবে করে তোমরা ছোট্ট ছোট্ট করে পরীক্ষার সময় জাস্ট, তাহলে কি মনে রাখতে হবে ইউনিট কি, এটা নিয়ে তোমাদের মনে রাখার কোনো দরকার নেই। তোমরা এই জিনিসটা জানো মানে তোমরা সব বলতে পারবে, নিজে নিজে বার করে নিলে। কতক্ষণ লাগলো এটা করতে? 1 সেকেন্ড লাগলো, 2 সেকেন্ড লাগলো, 5 সেকেন্ড লাগলো, ম্যাক্সিমাম, তার বেশি তো লাগবে না। সো এই ইউনিট হচ্ছে মিটার স্কয়ার পার কিলোমিটার, জাস্ট মিটার স্কয়ার উপরে উঠে কিলোমিটার নিচে পড়ে যাবে। ওকে, এবার একটা সমস্যা এলো। কি সমস্যা? সমস্যা এলো যে দেখো আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এখানে করলাম, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা এখানে করলাম, সেটা আইদার এরকম আসছে বা এরকম আসছে। ঠিক আছে, হয় কনকেভ আসছে না হয় কনভেক্স আসছে। ঠিক আছে, তাহলে কনকেভ আসছে বা কনভেক্স, তাহলে এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমাদের কোনো একটা মান বার করাটা কিন্তু কঠিন, কেন কি এটা একটা স্ট্রেট লাইনে কিন্তু আসছে না। আর স্ট্রেট লাইনে না আসলে না আমাদের খুব অসুবিধা হয় ইন্টারপ্রেট করতে। হ্যাঁ, স্ট্রেট লাইন হলে ওই কিভাবে আমরা বার করে দিতে পারি, এটা 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 এটা, কিন্তু যখন স্ট্রেট লাইন হয় না তখন এই গ্রাফ থেকে আমাদের বার করতে কিন্তু একটু অসুবিধা হয়। সো আমাদের কি এটা কি কখনো স্ট্রেট লাইনে কোনোভাবে কনভার্ট করতে পারি? ইয়েস, উই ক্যান কনভার্ট ইট ইন স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কার্ভে কিন্তু আমরা এটাকে কনভার্ট করতে পারি। সো আমাদের আরেকটা গ্রাফ কিন্তু এই সেম জিনিসটাকে নিয়েই আরেকটা গ্রাফ করবার প্রয়োজনীয়তা চলে এলো। কেন প্রয়োজনীয়তা এলো বুঝতে পারলে তো ভালো করে। কেন কি আমাদের যখন যে শুধু ভয়েড রেশিওর সাথে যখন এফেক্টিভ স্ট্রেসটা আমি কনসিডার করছি, দেন আমরা দেখতে পাচ্ছি যে ওটা একটা কনকেভ বা কনভেক্স একটা গ্রাফ চলে আসছে, যেটাকে নিয়ে আমাদের কাজ করতে অসুবিধা হবে। সো যদি আমরা পারি, যদি পসিবল হয়, না হলে কোনো ব্যাপার না, তাহলে ওটা দিয়ে করতাম, কিন্তু দেখছি যে আমাদের পসিবল হয়, একটা স্ট্রেট লাইন কার্ভ পাওয়া যায়। সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব যদি আমরা এরকম একটা গ্রাফ প্লট করি, যেখানে ভয়েড রেসিপি আমি রাখলাম এই যে অ্যাক্সিসে, কিন্তু এই অ্যাক্সিসে যে আমি এফেক্টিভ স্ট্রেসকে বসালাম সেটাকে আমি করলাম লগ স্কেলে। এটা কি স্কেল হয়ে গেল? সেমি লগ স্কেল, একটা অ্যারিথমেটিক একটা লগ। সো যদি আমরা একটা সেমি লগ স্কেলে এটাকে যদি প্লট করি, তাহলে দেখতে পাই যে হ্যাঁ, আমাদের যে নর্মাল কনসোলিডেটেড যে সয়েল হয় সেটা কিন্তু এরকম স্ট্রেট লাইন। এটা হচ্ছে নর্মাল কনসোলিডেটেড সয়েল। নর্মাল কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাই। বাট তোমার হচ্ছে ওভার কনসোলিডেটেড সয়েল বা প্রি কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু স্ট্রেট লাইন কিন্তু সেখানেও পাই না, হালকা পাই, বাট হালকা তবুও এরকম কনভেক্স থাকে, হালকা কনভেক্স কিন্তু একটু থাকে ফর প্রি কনসোলিডেটেড সয়েল বা ওভার কনসোলিডেটেড সয়েল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে সেম প্রশ্ন আগে যেটা করলো, যে এফেক্টিভ স্ট্রেসের সাথে আমরা ইয়ের সম্পর্ক করছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি, নর্মালি কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে কি হবে যদি এটা সেমি লগ স্কেলে প্লট করা হয়, তাহলে হয়ে যাবে স্ট্রেট লাইন। আর যদি প্লেন স্কেলে প্লট করা হয়, তাহলে আগে আমরা পেয়েছি সেটা হয়ে যাবে কনকেভ। যদি প্রি কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে সেমি লগ স্কেলে প্লট করা হয়, তাহলে হয়ে যায় কনভেক্স, হালকা কনভেক্স।
আর যদি তোমার ইয়েতে প্লট করা হয় প্লেন স্কেলে, সেটা অবশ্যই কনভেক্স হবে। ঠিক, তাহলে এখানেও কিন্তু আমাদের একটা নতি বার করতে হবে। আমরা স্ট্রেট লাইন পেয়ে গেছি, তাহলে এবার আমাদের এখানে নতি বার করাটা খুব সুবিধা। নতিটা কিভাবে বার করব না, এখানে সেই আবার এটা হচ্ছে E0 ধরে নিলাম, এখান থেকে ধরে এটা পরিবর্তন হলো, তাহলে এটা হচ্ছে E1, আমার এখানে ছিল সিগমা 0, এখানে হয়ে গেল আমাদের সিগমা 1। আচ্ছা, এই সিগমা 0 সিগমা 1 কে আমরা এখন লিখতে পারবো না, এটা হয়ে যাবে লগ সিগমা 0 আর এটা হয়ে যাবে লগ সিগমা 1। তাহলে নতি কি, নতি y এর পার্থক্য, অর্থাৎ E0 মাইনাস U1 বাই, আমরা আবার পজিটিভ করে লিখছি, মানে এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে লগ সিগমা 1 মাইনাস লগ 10 বেস আছে সবগুলো লগ সিগমা 0। ঠিক আছে, এই যে নতিটাকে পেলাম, এই নতিটাকে আমরা টার্ম দিই সিসি। সিসি মানে কি, সিসি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, সিসি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা একটু ভালোভাবে কি করে লিখতে পারি, উপরটাকে আমরা বলতে পারি ডেল ই, মানে হচ্ছে এর পরিবর্তন, আর নিচে লিখতে পারি লগ সিগমা 1 বাই সিগমা 0। তাহলে তোমাকে যদি বলে সিসি, হোয়াট ইজ সিসি? সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, অর্থাৎ নতি। কার নতি না, যখন আমরা ভয়েড রেশিও এবং ইফেক্টিভ স্ট্রেসকে সেমি লগ স্কেলে প্লট করব, তার যে নরমালি কনসোলেশন সয়েল যদি হয়, তার যে নতি হবে সেটাকে আমরা বলি সিসি, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। আর যদি এটা প্রি কনসোলেটেড সয়েল হয়, তার মানে তার কারণটা এরকম হবে, তার যদি নতি হয়, নতি হলে তার এই যে ডিরাইভেশনটা সেমই হবে, কোনো পার্থক্য হবে না, শুধু তার নাম আমরা আলাদা দিই, সেটাকে বলি সিএস, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ রিকম্প্রেশন। কোএফিসিয়েন্ট অফ রিকম্প্রেশন, কারণ রিকম্প্রেশন কেন আগে অলরেডি ও একটা কম্প্রেসড হয়ে গেছিল, এখন আবার নতুন করে হচ্ছে, তার চেয়ে কম লোডে। তাহলে বোঝা গেল, তাহলে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশনের হচ্ছে আমাদের ডিরাইভেশন কি, তাহলে ডেল ই বাই লগ সিগমা 1 বাই সিগমা 0। ডেল সিগমা 1 মানে হচ্ছে কি, স্ট্রেস দেওয়ার পর আলটিমেট স্ট্রেস কতটা দেওয়া হলো, আর ইনিশিয়াল স্ট্রেস কতটা ছিল হচ্ছে সিগমা 0। E0 হচ্ছে আগে কতটা ভয়েড রেশিও ছিল, আর সিগমা 1 স্ট্রেস দেওয়ার ফলে তার ভয়েড রেশিও কত হলো, দ্যাট ইজ সিগমা E1। তো এই হয়ে গেল আমাদের এখানকার গল্প। এবার এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি সিসির ইউনিট। আচ্ছা, এখানে বলে রাখি সিসি এবং সিএস দুজনের ইউনিটই কিন্তু একই রকমই হবে, মানে কি ডিরাইভেশনটা সেম। তাহলে চলো এবার আমরা দেখি সিসির ইউনিট কি হয়, সিসি এর ইউনিট কি হয়। তাহলে সিসি কি, ডেল ই বাই লগ সিগমা 1 বাই লগ সিগমা 2। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো কি ডেল ই, আমরা একটু আগে দেখলাম ডেল ই হচ্ছে ইউনিটলেস, ই এর কোনো ইউনিট হয় না। নাও কাম টু দিস পয়েন্ট। আচ্ছা, সিগমা 1 যখন এখানে বসলো, তাহলে এর একটা কিলো নিউটন পার মিটার স্কয়ার ছিল, আবার সিগমা 2 যখন বসলো, তারও এর একটা কিলো নিউটন পার মিটার স্কয়ার ছিল। সো এটা কেটে যাবে, ফলে এটাও একটা ডাইমেনশনলেস নাম্বার হয়ে যাবে, এটাও ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস। তাহলে সিসি হলো ইউনিটলেস, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন কিন্তু ইউনিটলেস হয়ে গেল। একই রকম ভাবে কোএফিসিয়েন্ট অফ রিকম্প্রেশনও ইউনিটলেস। ক্লিয়ার? পুরো ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে, যে জিনিসগুলো কি এবং এগুলোর ব্যাপার কি, আসল জিনিস কি, এগুলোর ইউনিট কিভাবে বার করতে হয়, এই জিনিসগুলোর পেছনে কনসেপ্ট কি আছে, এবং তার সাথে সাথে কনসোলেশনের পেছনে কি কনসেপ্ট আছে, এই সব জিনিসটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই যদি বুঝতে না পারো তোমরা আরো একবার দুবার করে এটা দেখে নাও, আশা করি কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে, আজকের আমি ক্লাসটা বেশি দীর্ঘায়িত করলাম না, কারণ এই জিনিসটা অনেকটা বোঝার আছে, তোমরা একটু ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও। আমি নেক্সট ক্লাসে, আমি কালকে সকালের দিকেই চেষ্টা করবো ক্লাস করবার, বা কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা জাস্ট এরপর থেকে শুরু করবো, মানে কি টারজেগির একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। এরপরে আর একটা জিনিস আছে তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, সেটা কি। আচ্ছা চলো ওইটা একটু বলে নিই, দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো।
ওটাই বা বাদ রাখবে। তো টার্মিনোলজি গুলো আমাদের কিন্তু সব হয়ে যাবে। টার্মিনোলজি গুলো যদি হয়ে যায় তাহলে সুবিধা হবে, পরের দিন আমরা একদম ডিরেক্ট বাকিগুলো শেষ করে দিতে হবে। আর একটা এখানে টার্মিনোলজি আছে, সেটাকে বলি আমরা এমভি। এমভি কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। নাও একটা জিনিস খেয়াল করো যে এইরকমই একটা টার্ম পড়লাম না, সেটাকে আমরা বলেছিলাম কি এবি। এবি ছিল কি কোএফিসিয়েন্ট, এগুলোকে গুলাবে না, এটা আমারও কিন্তু এই সময় একটু ভুলে যেত, বাট এখন আশা করি আর ভুলবে না। এবি হচ্ছিল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, আর এমবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, এবি হচ্ছে শুধু কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, আর এমবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। পার্থক্য হচ্ছে এখানে ভলিউমের। সো কি এমবি কে তাহলে কি বলা যায়? এমবি বলছে, এমবির যে ডেফিনেশনটা যে বলছে যে এর ভলিউমের কতটা পরিবর্তন হয়েছিল উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল ভলিউম উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ ইন স্ট্রেস। ব্যাপারটা কি বুঝতে পারলে না? ব্যাপারটা হচ্ছে এটাকে একটু, এমবি কে বলছে যে ভলিউমের পরিবর্তন মানে ডেল ভি উইথ রেসপেক্ট টু কি ইনিশিয়াল ভলিউম। ক্লিয়ার? কত না কত ইফেক্টিভ স্ট্রেস পরিবর্তন হলো তার সাথে। বুঝতে পেরেছ? বা এটাকে এইভাবেও লেখা যেতে পারে ডিভাইডেড বাই সিগমা ডেল। বোঝা গেছে? তাহলে ভলিউমের পরিবর্তন কত উইথ রেসপেক্ট টু সিগমা ডেল। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা সয়েলের কিন্তু ভলিউম নিয়ে কথাবার্তা বলছি না। সয়েলকে ভলিউমের রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট যদি না করি, বা বলতে পারি আমরা সেটেলমেন্টকে কি টার্মে মাপছি, বা টার্জেগি যে কনসেপ্ট দিয়েছিল সেখানে আমরা সেটেলমেন্টকে কি টার্মে মাপছিলাম, আমরা হাইট দেবে যাওয়া, কতটা হাইট দেবে যাচ্ছে তার টার্মিনোলজি মাপছিলাম, মানে 1D তে মাপছিলাম। ঠিক আছে? সো এই যে দেবে যাওয়া সেটাকে আমরা শুধুমাত্র হাইটের রেসপেক্টে মাপছি। তাহলে ভলিউমের যদি এরিয়াকে আমরা ইউনিট ধরে নিই, কেন কি আমরা এরিয়াকে কনসার্ন করছি না, তাহলে আমরা এটাকে জাস্ট ভিটাকে এইচ এ কনভার্ট করে লিখতে পারি, কারণ কি এরিয়া আমাদের ইউনিট। মানে 1, এরিয়া ইকুয়াল টু 1 যদি ধরে নিই, তাহলে কি এরিয়া ইন্টু হাইট, আর এখানেও আমরা কি লিখতে পারি এরিয়া ইন্টু হাইট। ঠিক আছে? সো এরিয়া যেহেতু ইউনিট দুটোর ক্ষেত্রে, তাহলে 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল। তাহলে আমরা এই রিলেশনটাকেই লিখতে পারি কিভাবে? লিখতে পারি হচ্ছে ডেল এইচ বাই এইচ, and that is equal to mv। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি হচ্ছে 10। তাহলে আমি এখান থেকে দেখো এই ডেল এইচ এর মান বার করতে পারি না? তাহলে ডেল এইচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডেল এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এমভি ইন্টু ডেল সিগমা, আর এইচটা নিচে যাবে, তাহলে এইচও গুণ হয়ে যাবে এইচ। তাহলে এখান থেকেও কতটা সেটেলমেন্ট হতে পারে, অর্থাৎ আমাদের যদি কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি যদি জানা থাকে, তাহলে আর এগুলো যদি জানা থাকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি কতটা সেটেলমেন্ট হচ্ছে, সয়েলটা কতটা সেটেলমেন্ট হতে পারে। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা নোট করে আমাদেরকে রাখতে হবে। এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। হয়তো তোমাকে ইনিশিয়াল হাইট বলে দিল, আর তোমাকে বলে দিল হচ্ছে তোমার এমভি বলে দিল, আর কতটা স্ট্রেস বাড়ানো বললো যে কতটা সেটেলমেন্ট হবে। সেই ফর্মুলায় বসাবে এবং আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এবার এমবির আমরা এখান থেকে আরেকটা জিনিস বাকি থাকবে যে আমরা শেষ করেছি। এমবির ইউনিট কি তোমরাই বলো। আচ্ছা, এমবির ইউনিট ক্যালকুলেট করতে গিয়ে দেখো এটাও হাইট, তাহলে এই হাইট বাই হাইট কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে ইউনিটলেস। তাহলে শুধু নিচে পড়ে থাকলো সিগমার ইউনিট কি? সিগমার ইউনিট হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। জাস্ট এটা উল্টে যাবে, তাহলে এমভিরও ইউনিট হয়ে যাবে কি? মিটার স্কোয়ার পার কিলো নিউটন, মানে প্রেসারের উল্টো ইউনিট, প্রেসারের জাস্ট উল্টো ইউনিট। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই ব্যাপারটা সম্পর্কে অনেক কিছু জেনে, অনেকগুলো টার্মিনোলজি জেনে গেলাম, অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল, কনসোলিডেশন কি সেটাও ক্লিয়ার হয়ে গেল, টোটাল সেটেলমেন্ট কি সেটাও ক্লিয়ার হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে বাকিটাকে করবো এবং বাকিটা কিন্তু শেষ করে দেবো।
আমাদের সময় অনেকটা আমরা এই যেহেতু আমি ব্যস্ততার কারণে আমার অফিসে প্রচন্ড চাপ ছিল এই উইকটাতে, সত্যি আমি সময় পাইনি, কেন কি দেখবে ভিডিওগুলো আমি খুব রাতের দিকে আপলোড করতাম, মানে এসে পরে করতাম। ঠিক আছে, সো চেষ্টা করব যত তাড়াতাড়ি ক্লাসটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, কালকে একটা ক্লাস থাকবে। তো যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। তোমরা সাথে থাকো। নতুন আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য